যবে থেকে নাগরিকত্ব চাইবেন আপনাকে তবে থেকে নাগরিকত্ব দেয়া হবে, এবং সেই ডেটের পর ধরুন আপনি আজকে নাগরিকত্বের আবেদন করছেন, আজকে নাগরিকত্ব আবেদন করলেন, ডেট দিলেন আমি 2002 সালে এসেছি, তো 2002 সাল থেকে আপনি যা যা পেয়েছেন, চাকরি পেয়েছেন বৈধ, বাড়ি কিনেছেন বৈধ, জায়গা কিনেছেন বৈধ, বিয়ে করলে বউ বৈধ, কোনো অবৈধর ব্যাপার নেই, কোনো চিন্তা নেই। এটাই হচ্ছে সিএ। আর এসআর কি বলছে? এসআর খুব শুদ্ধভাবে বলছে, হিন্দু হোক বা মুসলিম হোক কোনো অসুবিধা নেই, তুমি ভারতবর্ষের নাগরিক, তুমি ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষে ভোট দিতে পারবে। নরেন্দ্র মোদী সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসের নীতিতে আমরা বিশ্বাস করি, আমরা সেই নীতিতেই বিশ্বাস করি। কিন্তু কোন সাম্প্রদায়িক শক্তি, যে ধরনের সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে আমরা দেখছি একের পর এক ঘটনা ঘটছে, ওই ধরনের সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা নেই, পাশে নেই। আমরা চোখে দেখেছি দীপুচন্দ্র দাসকে বাংলাদেশে গাছ থেকে ঝুলিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেয়া। আমরা চাই পশ্চিমবঙ্গ এরকম হোক, আমরা চাই পশ্চিমবঙ্গ এরকম হোক, আপনারা চাই এরকম পশ্চিমবঙ্গ হোক। আমরা ভারতীয় জনতা পার্টি সেই জন্য লড়াই করছি যে ওই ধরনের বাংলাদেশের মতো পরিস্থিতি আমরা পশ্চিমবঙ্গে তৈরি হতে দেব না। তার জন্য যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে, নেতৃত্বকে যদি গুলি খেতে হয় আমরা গুলি খাবো, যদি রক্ত দিতে হয় রক্ত দেবো, তবুও পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিম বাংলাদেশ তৈরি হতে দেব না। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? এসআইআর এর নামে লোককে খেপাচ্ছেন, লোককে খেপিয়ে বলছেন এসআইআর ভুন্ডল করে দাও। বিভিন্ন জায়গায় তার বিধায়করা নেমে গেছে। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সে গিয়ে বিডিও অফিসে ভাঙচুর করছে। আরে বিডিও অফিসটা কার? সব জায়গায় লোককে খেপানোর জন্য এসআইআর এর নামে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। শোনে না আমাদের জেলা সভাপতির কথা শোনে, না তৃণমূলের কংগ্রেসের নেতাদের কথা শোনে? কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। এসডিও কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। আমার সাথে আমার এসডিও আজ অব্দি দেখা হয়নি, আমাদের কথা শুনবে কোথা থেকে? তাহলে যে নোটিশ পাঠানোর কাজ, মানুষকে বিভ্রান্ত করার কাজ, মানুষকে যেভাবে অত্যাচার করার কাজ যে করছে, সে নির্বাচন কমিশন শুধু নয়, নির্বাচন কমিশনের দোসর হয়ে কাজ করছে হচ্ছে তৃণমূলের বসানো বিডিও, এসডিও। আর মনে রাখবেন, এসআইআর ঘোষণা হওয়ার আগে, ঠিক আগে, তৃণমূল কংগ্রেস সরকার গোটা রাজ্য জুড়ে বিডিও, এসডিও এদেরকে সব ট্রান্সফার করেছে। অর্ডারটা আছে এখন আমাদের কাছে, আমরা চাইলে দেখে দিতে পারবো। গোটা রাজ্য জুড়ে বিডিও, এসডিও বসানো হয়েছে নতুন করে। কেমন? হয়তো ওখানে আমাদের কার্তিকের মতো লোক আছে, সে হয়তো আমার কথা শুনবে না, তৃণমূলের কথা শুনবে না, বলে না ওকে রাখা যাবে না, ওর জায়গায় অমলানের মতো লোককে বসাও, যে আমার কথা শুনবে, যা বলবো তাই শুনবে। আর দিদিমণি ভাবছেন এইভাবে তিনি ভোট দিতে জিতে যাবেন। দিদিমণি এসআইআর যা নাম বাদ দেওয়ার গেছে, মৃত ভোট বাদ গেছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, আর একটা নামও বাদ গেল না। তবুও সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আপনি আর আপনার ভাইপো ঘুরে বেড়াচ্ছেন, আপনার ভাইপো দৌড়চ্ছে বিভিন্ন জায়গায়, র্যাম্প বানিয়ে হাঁটছে, ফ্যাশন শো করছে, কোনো অসুবিধা নেই, করুন। বাংলায় কথা আছে না, 4 আনার ধনে পাতা তার আবার ক্যাশ মেমো। তো ভাইপোর অবস্থা এখন 4 আনার ধনে পাতা, তাই সে এবার ক্যাশ মেমো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভিড় তো হচ্ছে না, পেছন থেকে লোক পালিয়ে যাচ্ছে, আর উল্টে বিজেপির নেতাদেরকে ধমকানো চমকানো হচ্ছে। 17 জানুয়ারি মেদিনীপুরের সভা থেকে ভাইপো বলেছে, কি বলেছে? ভারতীয় জনতা পার্টির লোকেদেরকে নাকি ডিজের গান শোনাবে, ডিজে। ভাইপো জানে কিনা জানি না, ভারতীয় জনতা পার্টির আমরা যারা কর্মী আছি, নেতৃত্ব আছি, তারা ডিজে বাজায়, একদিন তো বিশেষ করে বাজায়, রামনবমীর দিন। সেটা কি গান বাজায়? ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রী রাম বলেগা। ভোট আসুক, ভাইপোকেও এই ডিজে বাজাবো, আর ভাইপো সেই ডিজের সাথে নাচবে, নাচ করাবো, সেই ব্যবস্থা আমরা করবো। ভাইপো নাচবে, র্যাম্পে উঠে নাচবে, ভারতীয় জনতা পার্টি ডিজে বাজাবে, ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় রাম জয় শ্রী রাম বলেগা, আর ভাইপো তার সাথে তাল দিয়ে নাচবে, কোনো অসুবিধা নেই, নাচুক। তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 26-এ যদি সরকার করতে হয়, একত্রিত হয়ে লড়াই করতে হবে, এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই।
তাই আমি বলছিলাম বন্ধুগণ, এই ভোট, বিধানসভা ভোট শুধু মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট নয়, মুখ্যমন্ত্রী তৈরি করার ভোট নয়, বা কোনো একজন ব্যক্তিকে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক বানানোর ভোট নয়, বা কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক বানানোর ভোট নয়, হেমতাবাদের বিধায়ক বানানোর ভোট নয়। এই ভোট মনে রাখবেন আপনাদের কাছে, আমাদের কাছে মাটি, ঘটি এবং বেটি বাঁচানোর লড়াই। এই লড়াই মাটি, ঘটি এবং বেটি বাঁচানোর লড়াই। নাহলে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করার জন্য কিছু সাম্প্রদায়িক শক্তি তারা তৃণমূল কংগ্রেসের সাথে হাতে হাত মিলিয়েছে। যারা কখনো ফারাক্কার বিধায়কের ভাঙচুর করে, যারা কখনো আপনাদের চোপড়াদের উপর, হিন্দুদের উপর 21শে নির্বাচনের পর অসহ্য অত্যাচার করেছে, যারা চা বাগান দখল করে নিয়েছে, চা বাগান থেকে হিন্দু কর্মচারীদেরকে বের করে দিয়েছে এবং বিজেপি করার অপরাধে তাদেরকে অপান্তেও করে রেখেছে। আর আজকে দেখুন নরেন্দ্র মোদী এত বাধার পর আমরা কি দেখতে পাচ্ছি? নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের বিকাশের গাথা এগিয়ে যাচ্ছে। 100 দিনের কাজ, যেটা এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চুরির জন্য বন্ধ হয়ে আছে। তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা চুরি করেছি, কয়েকজন চুরি করেছে, সেই চুরি বন্ধ হয়ে থাকবে। আমরাও চাইছি না বন্ধ হয়ে থাক। আমাদের বক্তব্য হচ্ছে, গুজরাটে একজন বিধায়কের ছেলেকে গুজরাট পুলিশ গ্রেপ্তার করেছিল, বিজেপির বিধায়কের ছেলেকে। কেন? 100 দিনের কাজে তার দুর্নীতি পাওয়া গেছে বলে। তাদের বিরুদ্ধে এফআইআর কেন হবে না? তাদের বিরুদ্ধে দুর্নীতির বিচার কেন হবে না? দুর্নীতির বিচার করুন। ভারতীয় জনতা পার্টি 100 দিনের কাজকে 125 দিনের কাজ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আনবে, যেটা আমাদের রামজি বিলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এনেছে। 125 দিনের কাজ হয়ে গেছে, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মোদির কাছে আমি মাথা নোয়াবো না। আরে মোদির কাছে মাথা নোয়াবেন কিনা আপনি ঠিক করুন। ভারতবর্ষের মানুষ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব জানে। এই পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো নেতা যদি কেউ থাকে, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। আমাদেরকে তৃণমূল কংগ্রেস বলে এটা দিল্লির দালাল। মানে আমরা দিল্লির দালাল না দাদা, আমরা গর্ব করে বলি আমরা 56 ইঞ্চির নরেন্দ্র মোদীর ভক্ত, এবং আমাদেরকে হারানো কিন্তু শক্ত। আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। আর আপনাদের মতো ইউনিস চাচার দালাল না যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে দেব। আমরা লড়াই করব নরেন্দ্র মোদীর ভক্ত হয়ে, এবং পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রাখার চেষ্টা করে যাব। আজকে কার্তিক পাল বলছিলেন যে এখানকার বিধায়ক নাকি বলছে যে উনি নাকি ডিআরএম কে বলেছেন, আর ডিআরএম নাকি ট্রেন চালু করে দিয়েছে। কোথায় অবধি? বেঙ্গালুরু অবধি। কার্তিক বলছিল, দাদা আপনি তো জানেন কতবার কার্তিক পাল আপনাদের সাংসদ হিসেবে রেলমন্ত্রীর কাছে গেছে। শুধু তাই নয়, রেলমন্ত্রীর সাথে যাওয়ার সাথে সাথে আমাকেও নিয়ে গেছে। আমরা দুজনে মিলে সই করে বুনিয়াদপুর কালিয়াগঞ্জের জন্য দরখাস্ত দিয়েছি। ইটাহার, গুঞ্জুরিয়া, গাজল, ওখানে আমাদের নিমাই সিং দাঁড়িয়ে আছে। ইটাহারের আমাদের নেতা এবং অন্যান্য নেতৃত্বরা আছে সেখানে। ইটাহার থেকে যারা এসেছেন তাদেরকে বলে দিই, ইটাহারের মানুষকে বলবেন আমরা দুজনে গিয়ে রায়গঞ্জ থেকে গাজল পর্যন্ত তার লিস্ট, তার দরখাস্ত আমরা রেলমন্ত্রীকে নিয়ে দিয়েছি। শুধু তাই নয়, যখন আমাদের এখানে এই বেঙ্গালুরু যাওয়ার ট্রেন সপ্তাহে 1 দিন করে চালু হবে ঠিক হলো, তখন কার্তিক হঠাৎ করে আমার সাথে যোগাযোগ করে বলল যে দাদা ট্রেনটা না কি অমৃত ভারত হচ্ছিল, যাতে এসি থাকে না, শুধু থাকে, স্লিপার থাকে আর কি। বলে এখান থেকে তো বেঙ্গালুরুতে যায় হচ্ছে পেশেন্টরা যায়, পেশেন্ট তো বিনা এসিতে যেতে পারবে না, এসিও থাকুক নন এসিও থাকুক, যাদের যেরকম সামর্থ্য সেই অনুসারে যাবে। তখন কার্তিক পাল এবং আমি দুজনে মিলে রেলমন্ত্রীর সাথে যোগাযোগ করি, এবং মাননীয় রেলমন্ত্রী হস্তক্ষেপ করে উনি এই অমৃত ভারত স্লিপারের জায়গায় উনি সঙ্গে সঙ্গে নর্মাল এক্সপ্রেস, অর্থাৎ যাতে এসিও থাকবে নন এসিও থাকবে, যার যেরকম ইচ্ছে সে সেরকম টিকিট কাটতে পারবে, সেইভাবে ব্যবস্থা করে দেয়। এটা নরেন্দ্র মোদী ডেভেলপমেন্টাল মডেল, মানুষের প্রয়োজন অনুসারে তার ব্যবস্থা। আর এখানকার বিধায়ক সে গুল মারছে। বাবা তুমি তো জানতাম শুধু গাছ খেতে পারো, 52 টাকার নারকেল গাছ 250 টাকা করে বিক্রি করেছে, সেই খবর তো আমাদের কাছে আছে। যতই এখানে ওখানে এদিক ওদিক করে চকলেট দিয়ে তদন্ত দাবিয়ে রাখো, তদন্ত কিন্তু শেষ হয়নি। তদন্ত শেষ পর্যন্ত যাবে, এবং তোমাকেও যেদিন দিন আসবে সেদিন কিন্তু জেলের ভিতরে যেতে হবে। এটা নরেন্দ্র মোদী সরকার না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই নীতিতে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের এই গোটা উত্তরবঙ্গে, আমরা উত্তরবঙ্গের মানুষ বরাবর অবহেলিত।
আমি জিজ্ঞেস করছিলাম একদিন যে উত্তরবঙ্গে কত শতাংশ মানুষ থাকে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের 18% মানুষ থাকে। 18% মানুষ মানে গোটা পশ্চিমবঙ্গে যদি 100 জন লোক থাকে 18 জন থাকে উত্তরবঙ্গে। আচ্ছা, উত্তরবঙ্গের এরিয়া কত, জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের হিসাবে কত বড় জায়গা? আমাদের ঘর যেমন হয়, কারো ফ্ল্যাট হয় 1000 স্কোয়ার মিটার, 1000 স্কোয়ার ফিট, কারো 1500 স্কোয়ার ফিট। তো উত্তরবঙ্গ দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের নিরিখে 18% জমি এখানে প্রায় আছে। আর বাজেট, আমরা 18 জন মানুষ 100 জনের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে থাকি। মুখ্যমন্ত্রী বলেন পাহাড় হাসছে, অমুক কাটছে, সবাই হাসছে, আর আমরা কি পাই? উত্তরবঙ্গের মানুষ যখন বাজেট তৈরি হয়, এই 18% মানুষের জন্য 100 টাকা যদি গোটা পশ্চিমবঙ্গের বাজেট হয়, উত্তরবঙ্গ পায় হচ্ছে 23 পয়সা। কত পাই আমরা? মাত্র 23 পয়সা এই উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রী আমাদেরকে দেন। আর মুখ্যমন্ত্রী বলেন কি ভালোবাসেন আমাদেরকে, আহা কি ভালোবাসেন। বছরে একবার করে আসবেন, চা বাগানে গিয়ে চা বাগানের ড্রেস পরবেন, ঘাড়ে একটা ওই চায়ের পাতা তোলার একটা বড় ডগরি লাগবে, রেখে ছবি তুলবে, তো খিচ মেরি ফটো, তো খিচ মেরি ফটো, আর 2-4টা ভুলভাল নেপালি বলবে, বলে মুখ্যমন্ত্রী ফেরত চলে গেলেন, ব্যাস হয়ে গেল সব কাজ। তিনি উত্তরবঙ্গের সমস্ত উন্নয়ন করে দিয়েছেন। আজকে রায়গঞ্জ হসপিটাল তৈরি, মেডিকেল কলেজ তৈরি হয়ে গেছে, কতদিন হলো। কি অবস্থা সেই মেডিকেল কলেজে? যে যায় তার ফিরবে কিনা গ্যারান্টি আছে, কিনা গ্যারান্টি নেই, কিন্তু জমের ঘরে যাবে তার 50% গ্যারান্টি আছে ওখানে গেলে পরে। কি ঠিক বলছি তো? যারা রায়গঞ্জ হসপিটাল মেডিকেল কলেজে যান আপনারা, আজকে আর নরেন্দ্র মোদী সরকার দেখুন উন্নয়ন